কলেজ ক্যাম্পাসেই ভুলোদার চায়ের দোকানে বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিলাম। কাল থেকেই গ্রীষ্মের ছুটি পড়ছে, কথা হচ্ছিল সেই বিষয়ে। যদিও কয়েকদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সকলে মিলে এবারের গরমের ছুটিটা শহরের একঘেয়েমি থেকে বেশ দূরে কোনো নিরিবিলি জায়গায় কাটাবো, কিন্তু তাহার হবে না দেখছি। না ভাই, এটা কিন্তু চরম অন্যায়। এর আগেও তোর জন্য আমাদের দু একটা ট্যুর একদম শেষ সময় ক্যান্সেল হয়েছে। আগের বার তো হোটেল অবধি বুক হয়ে গিয়েছিল। এই তোরা কিছু বল ওকে। না না, এটা কিন্তু চলবে না। বারবার এই অরিত্রের জন্যই আমাদের প্রচুর প্ল্যানিং শেষে পুরো ছুটিটা ঘরে বসেই কাটাতে হয়। আরে কি করবো বল, হঠাৎ করে কাল রাত থেকে দিদার শরীরটা এমন খারাপ হলো, এদিকে বাবা মা তাদের ডিউটিতে, তাই দেখাশোনা খেয়াল রাখা সমস্তটা এসে পড়েছে আমার ওপর। কিন্তু প্রতিবার তোরই কিছু না কিছু একটা এমার্জেন্সি লেগেই থাকে না? আহা, তোরা ছাড় না এসব কথা। এখন ভাব আমাদের তিনজনে মিলে কি করা যায়, নয়তো শেষমেশ পুরো ছুটিটা ওই ওয়েব সিরিজ দেখে কাটাতে হবে। আচ্ছা অনি, তোদের তো শুনেছিলাম অরণ্যগড়ের দিকে কোনো পুরনো জমিদারি ছিল, ওখানে ঘুরতে গেলে কেমন হয় বলতো? বস, যেখানেই যাও আমি কিন্তু সঙ্গে আছি। হ্যাঁ, জমিদার বাড়ি তো আছে, কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু টিন্তু নয়। আমরা তিনজন ছুটিতে ওখানেই যাচ্ছি, ফাইনাল। না না, ওইখানে কোনো মতেই যাওয়া চলবে না। বাকি যেখানে খুশি যেতে পারো। কিন্তু কেন? অনেক বছর থেকে এই একই কথা শুনে আসছি। ওই বাড়ি, ওই জায়গা ভয়ঙ্কর, অভিশপ্ত। এর আগেও যতবারই ওই গ্রামে যাবার কথা বলেছি, কেন জানি না বাবার চোখ মুখ ভয়ার্থ ফ্যাকাশে হতে দেখেছি। বলেন ওই জমিদার বাড়ি নাকি অভিশপ্ত, আর ওই গ্রামের আছে কোনো মর্মান্তিক অতীত। তাও এবারে অনেক বলার পর অনুমতি পেলেও শর্ত একটাই, আমরা কোনো মতেই যেন ওই বাড়ির ধারে কাছেও না যাই। সে যাই হোক, তাহলে আমরা থাকছি কোথায়? হোটেল টোটেল তো কিছু পাবো বলে মনে হয় না। এক দুঃসম্পর্কের কাকার বাড়িতে, ও বাবা সবকিছু ঠিক করে রেখেছে। যাক বাবা, ফাইনালি অরণ্যগড়ে আমরা যাচ্ছি। গ্রামের সবুজ মাঠ ঘাট, বৈশাখী ঝড়ের কাঁচা আম কুড়োনো, যা এতদিন আমরা বইয়ের পাতায় পড়েছি তা শেষমেশ সত্যি হবে ভেবেই কিরম যেন এক্সাইটেড লাগছে। জানলা দিয়ে আসা শীতল মেঠো ঠান্ডা বাতাস মনে এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। প্রায় তিনজনেরই চোখ জুড়িয়ে আসছে। যখন ট্রেন থেকে নামলাম ঘড়ির কাঁটা তখন 5টা ছুঁই ছুঁই। ট্রেন লেট করেছে। গ্রামে যাবার শেষ বাস যদি চলে যায় পড়তে হবে মহা বিপদে। তিনজনেই একটু সামনে বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে গেলাম। টিকিট কাউন্টার তো খোলা। বলছি দাদা, অরণ্যগড়ের বাস কখন আছে? অরণ্যগড়? আর তো বাস পাবেন না। শেষ বাস মাত্র 5 মিনিট আগেই ছেড়ে গেল। আচ্ছা, অন্য কোনো উপায়ে কি যাওয়া যায়? মাঠের রাস্তা দিয়ে ওই গ্রামে যাবার একটা শর্টকাট আছে, কিন্তু সেও তো অনেকটা পথ। তার ওপর বৈশাখ মাস, কাল বৈশাখীর সময়। মাঠের মাঝে ঝড় বৃষ্টি শুরু হলে খুব বিপদে পড়বেন। তার থেকে বরং এইখানেই একটু অপেক্ষা করুন, যদি ভ্যান ট্যান কিছু পান। এমনিতেই অচেনা জায়গা, ট্রেনের কারণে অলরেডি এতটা দেরি, আর দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না, তাই হাঁটতে লাগলাম। কাঁচা মাটির রাস্তা, কিন্তু বেশ চওড়া। আশেপাশে কোথাও ঘন, কোথাও বা হালকা ঝোপ জঙ্গল। সন্ধে নামতেই ঝিঁঝির ডাক, পাতায় পাতায় জোনাকির আনাগোনা। যতদূর নজর যায় আলোর চিহ্ন মাত্র নেই। এদিকে চারিদিকটা কিরম যেন থমথম। পূব দিগন্তে বিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে। এই রে, লোকটা যা বলেছিল ওখানেই দাঁড়িয়ে গেলে ভালো হতো। মিনিট 10 হয়েছে কি হয়নি, এরই মধ্যে এই ফাঁকা নির্জন প্রান্তরে কারো হেঁটে আসার শব্দ শোনা গেল। তাকাতেই দেখি একটা শীর্ণকায় লোক, মুখটা চাদরে ঢাকা, আমাদের দিকেই আগিয়ে আসছে। এই যে আপনি এসেছেন?
অতুলবাবুও মনে হয় আসছেন। লোকটা বলে কি? আমাদের চেনে নাকি? অতুল মানে আমার জেঠু অতুলচন্দ্র রায়। হঠাৎ লোকটার চাদর এক দমকা হাওয়ায় খুলে যেতেই দেখলাম গোটা মুখ জুড়ে কিরকম লাল ফোসকা পড়ার মতো ক্ষতচিহ্ন। আপনি কে? কোথা থেকে আসছেন? কি সব বলছেন? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটাকে বিড়বিড় করতে করতে যেন ঝড়ের বেগে অন্ধকারে মিলিয়ে গেল। ভাই, লোকটা কে? পাগল টাগল নাকি? এরই মধ্যে স্টেশনের দিক থেকে একটা হাতে টানা ট্রলি ভ্যান আমাদের দিকে আসতে লক্ষ্য পড়ল। এই যে জেঠু, একটু দাঁড়াবেন? শোনা মাত্রই উনি ভ্যান থামিয়ে দাঁড়ালেন। আসলে আমরা অরণ্যগড় যাবার শেষ বাসটা মিস করেছি। কিন্তু অরণ্যগড় সে তো এইখান থেকে প্রায় 20 মাইল হবে। পায়ে হেঁটে যেতে তো রাত হয়ে যাবে। বরং তোমাদের যদি আপত্তি না থাকে আমার এই ভ্যানটাতে উঠে পড়তে পারো, আমি ওই দিকেই যাব। আমাদের জন্য আবার আপনি এত কষ্ট কেন করবেন? এসব আমার অভ্যেস আছে। তোমরা একটু জায়গা করে বসে পড়ো দেখি। ভ্যানটা ক্যাঁচকোচ শব্দ করতে করতে সেই নির্জন প্রান্তর পেরিয়ে ছুটে চলেছে। মেঠো বাতাসে ভেসে আসছেন নাম না জানা বুনো ফুলের সুবাস। ইট কংক্রিটের ব্যস্ত শহুরে জীবন কাটানো যে কারোরই এই পরিবেশে মন আকুল হতে বাধ্য। জেঠু, আপনি না থাকলে আজকে হয়তো খুব বড় বিপদে পড়তাম। কত বড় সাহায্য যে করলেন। আরে থাকো সব কথা। আমাকে তো রোজই এই পথ দিয়ে যেতেই হয়। ওই গ্রাম থেকে সবজি টবজি নিয়ে বেচতে আসি। তা বাবারা অরণ্যগড়ে যাবে কোথায়? আমরা যাচ্ছি অরণ্যগড় জমিদার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, অনিত ঠাকুরদা ছিলেন জমিদার। জমিদার মানে প্রতাপচন্দ্র? হ্যাঁ, উনি আমার ঠাকুরদা। বাবার কাজের সূত্রে আমি ছোট থেকে শহরেই বড় হয়েছি। এই প্রথমবার আমার গ্রামে আসা। জমিদার বাড়ি? সেখানে তো ওই ভাঙা ইট কাঠ পাথর ছাড়া আর কিছুই পড়ে নাই। সাপখোপ আর চামচিকে বাদুড়ের বাসা। তবে আছে বলতে এক বিশাল বড় আম বাগান। গ্রীষ্মের ভর দুপুরে এখনো ওই বাগানের আমের গন্ধে চারিদিকে একেবারে ম ম করে। বাবার মুখেও শুনেছি এক সময় আশেপাশের বাকি জমিদারির মধ্যে অরণ্যগড় জমিদারি ছিল স্বনামধন্য। বিশাল প্রাসাদের পাশেই এক সান বাঁধানো মস্ত দিঘি, তার পাড়ে সারি সারি ফল বাগান। কিন্তু ঠাকুরদার সময় থেকেই অদৃষ্টের পরিহাসে সেই জৌলুস খুব দ্রুত নিঃশেষ হতে থাকে। বাকি শরিকদের বেশিরভাগই হয় কোনো দুরারোগ্য ব্যাধি নয়তো দুর্ঘটনায় প্রাণ হারান। আর বর্তমানে আমার জানাশোনার মধ্যে আছি বলতে কেবল আমাদের পরিবার। আমাদের আসার দিনক্ষণ বিমল কাকুকে আগে থেকেই বাবা জানিয়ে রেখেছিল, তাই উনি রাস্তার ধারেই অপেক্ষা করছিলেন। বিমল কাকু এই বিশাল বড় জমিদারি সম্পত্তির বর্তমানে দেখাশোনা করেন। বেশ কয়েকবার দরকারি কাগজে সই স্বাক্ষরের দরকারে উনি শহরে আমাদের বাড়িতে গেছেন, তাই চিনতে অসুবিধা হয়নি। ভ্যানওয়ালা সেই জেঠুকে বিদায় জানিয়ে আমরা গিয়ে উঠলাম বিমল কাকুর বাড়িতে। ততক্ষণাৎ আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে, বিদ্যুতের ঝলকানি পড়েছে। যে কোনো সময় ভারী ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তা বাবারা অনেক সকালে তো বেরিয়েছ, মনে হয় রাস্তায় কিছু খাওয়া হয়নি। যাও একটু চোখে মুখে জল দিয়ে আসোগে, আমি খাবারের জোগাড় করি। কিছু পরেই কাকু থালায় গরম ভাত, সঙ্গে কই মাছের ঝোল আর শাকভাজি নিয়ে আসলেন। সকলেরই খুব খিদে পেয়েছে, আর সামনে এরকম সুস্বাদু খাবার। পরম তৃপ্তি করে সেই খাবার খেতে থাকলাম। এদিকে বাইরে ছিটে ফোটা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। খাবারটা অনেক স্বাদের ছিল। হ্যাঁ, স্পেশালি ওই শাকভাজিটা কি যে দুর্দান্ত লেগেছে আমার। আচ্ছা আচ্ছা, তোমরা এখন বিশ্রাম করো, আমি পাশের ঘরেই আছি। রাত বিরেতে একদমই একারা বাইরে যেও না, কোনো দরকারে আমাকে একটিবার ডেকো। ঝোড়ো হাওয়ার দাপট বেড়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জানলা দিয়ে গ্রামের আর কোনো ঘরে আলো জ্বলতেও দেখা যায় না। আচ্ছা অনি, এই ঝড়ে আম কুড়োতে গেলে কেমন হয়? না ভাই, আমি যাচ্ছি না। শুনেছি গ্রামের দিকে রাতে ভূত প্রেত গাছের ডালে ঝুলে থাকে,
শেষে ঝড়ে আমের বদলে মাথায় ভূত এসে পড়লো। ওরে বাবা! বিমল কাকু স্পষ্ট বলে গেলেন রাতে বাইরে যেন না যায়। এই উজানটা ভিতর ডিম একটা, আর কাকু এতক্ষণে ঘুমিয়ে গেছে। থাকবো তো এই কটা দিন, যদি এরম চান্স আর না পাই। চল না রে প্লিজ। সুলেখার কথায় শেষমেশ না করতে পারলাম না। ভাবলাম কি আর হবে, কিন্তু কাকু জানতে পারলে রাগ করবেন, তাই সারা শব্দ না করে গুটি গুটি পায়ে তিনজনে বেরিয়ে পড়লাম। বাইরে অন্ধকার ঘন হলেও বিদ্যুতের ঝলকানিতে প্রায় সব কিছুই দেখা যায়। ঘর থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই দেখলাম সারি সারি আম গাছ। আরে দেখ অনি, কত বড় একটা আম পড়ে। আরে এদিকেও একটা। কাঁচা আমের গন্ধে বাতাস মম করছে। একটা, দুটো, তিনটে, এমনই আম কুড়োতে কুড়োতে খেয়ালই ছিল না ঘর থেকে বেশ খানিকটা দূরে এসে গেছি। আশেপাশে তাকাতেই নজরে পড়ল একটা ভাঙা প্রাচীর। হঠাৎ একটা তীব্র অস্বস্তি ঘিরে ধরল। বিদ্যুতের আলোয় স্পষ্ট হলো সামনে দাঁড়িয়ে ভগ্নপ্রায় সেই দৈত্যাকার জমিদার বাড়ি। থাম এবার তোরা, অনেকটা কিন্তু এসে গেছি, এবার ফিরতে হবে। অচেনা জায়গায় এই রাতে আর ঘরের বাইরে থাকাটা ঠিক হবে না। হাত ভর্তি আম নিয়ে সামনে ঘুরতেই দেখলাম বেশ খানিকটা দূরে দাউ দাউ করে জ্বলছে আগুন, সাথে কানে ভেসে আসছে কান্নার শব্দ। অনি, ওটা কি? গ্রামের কেউ কি মারা গেছেন? চল তো, ব্যাপারটা একটু সামনে গিয়েই দেখি। না রে, আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না, রাতও অনেক, ফিরে যাই চল। ঝড় বৃষ্টির মাঝেই জ্বলছে একটা চিতা, আশেপাশে সাদা কাপড়ে জড়ানো আরও কয়েকটা লাশ। সেই লাশগুলো ঘিরে বসে আছে কিছুজন। উজান সুলেখা মুখে কিছু না বললেও ওদেরও চোখ মুখ ফ্যাকাশে হতে শুরু করেছে, আসন্ন কোনো বিপদের ইঙ্গিতে। সাহস করে জিজ্ঞেস করলাম, কি কি ঘটেছে? আপনারা কি এই গ্রামেরই? প্রশ্ন মাত্রই একজন মহিলা রক্তবর্ণ চোখে কর্কশ কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, যা হবার তা তো অনেক আগেই হয়েছে, নতুন করে আর কি বা হবে। এরপর এক এক করে বাকির মৃতদেহগুলো দাঁড়িয়ে উঠেছে। কি ভয়ানক সেই দৃষ্টি! সকলের মুখেই বিকৃত, ক্ষত চিহ্নে ভরা, চোখগুলো রক্তের মতো লাল। তোদের জন্যই আজ আমাদের এই অবস্থা। আজ আর কারো রেহাই নেই। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেল। একটাও যেন পালাতে না পারে। মেরে ফেল। চোখ খুলতেই দেখি সামনে এক পুরনো সুসজ্জিত পালঙ্কে বসে মাঝ বয়সী একটা লোক। চিনতে বাকি রইল না, আমার ঠাকুরদা জমিদার প্রতাপচন্দ্র। মুহূর্তের জন্য মনে হলো যেন কোনো অতীতের কালো চক্রে আটকে গেছি, তবে সবই দেখতে শুনতে পাচ্ছি। দোহাই কর্তা মশাই, এবার অন্তত কিছু একটা করুন। গুটি বসন্তে গ্রামের অর্ধেক লোক মারা যেতে বসেছে, কেউ কেউ তো ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে। 2 দিন ধরে আমার পলাটারও খুব শরীর খারাপ। শুনেছি তো বড় দাদাবাবু শহরে খুব বড় ডাক্তার। তোদের ব্যাপার তোরা দেখবে, এই মহামারীর মাঝে আমরা ছেলেটারে দায়িকা বিপদে ফেলতে চাই না। যা যা, এখন দূর হদিকে। পরের দিন বিমল কাকু আমাদেরকে ওই জমিদার বাড়ির সামনে থেকেই অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে ওনার থেকেই শুনেছি অরণ্যগড়ে চিকিৎসার অভাবে একসময় গুটি বসন্তে হাজার হাজার মানুষ মারা যাবার কাহিনী। সেই সময় আমার ঠাকুরদা তার প্রতিপত্তিকে কাজে লাগিয়ে একটু ব্যবস্থা যদি করতেন, তাহলে হয়তো অনেককেই বাঁচানো যেত। কোথাও যেন মনে হলো এই বংশের সেই পাপের ভাগিদার আমিও। এমনকি আজও এই গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল নেই। সামান্য জ্বর হলেও তার চিকিৎসা মেলে না। তাই বাবাকে রাজি করিয়ে বিমল কাকুর সাহায্যে জমিদারির অবশিষ্ট সমস্ত সম্পত্তি বিক্রির ব্যবস্থা করেছি। সেই অর্থে গড়ে উঠবে অরণ্যগড়ে প্রথম হসপিটাল। সাথে আমরা 3 জনেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি,
মেডিকেলের পড়াশোনা শেষ করেই চিকিৎসা দিতে ফিরে আসবো আবার এই গ্রামেই।